আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। অপরাধী ভালোবাসা গল্পের ৪১ নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি। চলুন গল্প শুরু করা যাক। এই আমাকে কি তোর চরিত্রহীন মনে হয়? অন্যের বউ নিয়ে আমি টানাটানি করব কেন? মানলাম মেয়ে পটাতে পারি না, তাই বলে নিধি? আমি কি জানি তুমি সেদিন ওকে নিয়ে যাচ্ছিলে, তাই তো আমি। চুপ কর হারামজাদা, কি বালের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাকে কলঙ্কিত করছিস? স্বার্থ ঠোঁট টিপে হাসতে হাসতে বলল, তোদের ঝগড়া দেখে তোদের বাচ্চা বেশ মজা পাচ্ছে মনে হয়। পেটের ভেতর হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার করে হাসছে। প্রেম বিরক্ত হয়ে চোখ বন্ধ করল। আবার শুরু হয়েছে স্বার্থর ফাউলামি। শেহের চোখ ছোট করে বলল, তোর পেটে বাচ্চা পয়দা করলি কেমনে? বাচ্চা বাচ্চা করে যে মাথা খাস, এই বাচ্চা হইল কেমনে গণ্ডমূর্খ? হলো কিভাবে মানে? তোরা দুজন মিলে আমার সাথে। ছি ছি, এখন আমাকে অপবাদ দিচ্ছিস? এক বাচ্চার দুই বাপ হয় কি করে? এক বাচ্চার এক বাপ যেভাবে হয় ওইভাবেই। স্বার্থ এবার হাত পেটে দিয়ে কাতর গলায় বলে, আহারে রে, আমার পেটে যে প্রেমা আর শেহেরের মিক্সড বাচ্চা আছে সেটা বুঝতেছিস না? দুই বাবার বাচ্চা হলে কি দোষ? এখন যুগ ২০২৫, বুঝলি শেহের? চুপ কর হারামজাদা, আমার নামে এসব ফালতু বদনাম লাগাবি না। আমি কোনোদিন তোরে ছুঁইনি। বাচ্চা হলে প্রেমার কসম। প্রেম চোখ কুচকে বলল, এই যে দুই গণ্ডমূর্খ, তোমরা কি আজে বাজে কথা শুরু করলা? আমি মানুষ ডাক্তার, গাইনি ডাক্তার নয় যে তোমাদের পেট কেটে বাচ্চা দেখব। আর শোনো, এইসব পাগলামি আমার নামে আনবা না। আমি এখনো ভার্জিন, বলতে পারো কুচি পুরুষ বেটা। স্বার্থ আবার হাঁ করে বলল, প্রেমা আপা, তুমি কি আমাকে অস্বীকার করবা? এই বাচ্চা তোমারও, শেহেরেরও। আমি তো দুই দিক থেকে ইয়ে নিয়েছি, তাই পেটটা ডাবল হয়ে গেছে। শেহের কপাল চাপড়ে বলল, ওরে শালা, ডাবল পেট না, ডাবল মাথার খুঁত। তোকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে। প্রেম বলল, তোমাদের দুজনকে দেখলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে বেককল মানুষ। একদিকে স্বার্থ ভাইয়ের ভুয়া প্রেগনেন্সি, আরেকদিকে শেহেরে ভাইয়ের ঝগড়া। কই যাই তোমাদের নিয়ে? স্বার্থ গম্ভীর ভান করে শেহেরের কাঁধে হাত রাখল। দেখ, তুই রাজি না থাকলেও তোরা আমার বাচ্চার ফাদার। আমরা তিনজনে গিয়ে জন্ম নিবন্ধন করতে যাব। বাবার নাম শেহেরিয়ার আক্তার প্রেমা, মায়ের নাম স্বার্থ ডিগবাজি। শেহের লাফ দিয়ে উঠল, হারামি, আমি বলবো বাবার নাম প্রেমা, মায়ের নাম স্বার্থ। প্রেম হেসে হেসে বিছানা থেকে গড়িয়ে পড়তে যাচ্ছিল। বলল, তোমরা দুজনই কেস খাবার যোগ্য। আল্লাহ কসম, আমি যদি পুলিশ ডাকতাম, তোমরা দুজন এখন মানসিক হাসপাতালে ভিজিটার পাস নিতা। স্বার্থ এবার পেট চেপে গম্ভীর গলায় বলল, চুপ, বেশি হাসবি না প্রেমা আপা, বাচ্চা নড়ছে, দেখ দেখ। শেহের চোখ বড় করে নাটকীয় ভঙ্গিতে বলল, ওরে আল্লাহ, সত্যি যদি নড়ে থাকে, তুই তো শিয়ালের বাচ্চা গর্ভে ধরেছিস। তোর পেটের বাচ্চা জন্মালে গ্রামে ঘোষণা দিতে হবে, বাবা প্রেমা, কাকা শেহের। প্রেম এবার আর নিজেকে সামলাতে পারল না। দুহাত দিয়ে মুখ ঢেকে হো হো করে হেসে উঠল। আল্লাহ, তোমাদের দুজনকে কে সামলাবে? শেহের স্বার্থ নামের এই দুটো ভূত আমার পেছনে পড়ে জীবন শেষ করে দিল গো। শেহের মজা রেখে উঠে দাঁড়ালো। বলল, চল, আজ দাদার সাথে প্রেমের বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলে আসি। ভাই আমার হাঙা করার জন্য হ্যাংলা হয়ে যাচ্ছে। ওরা তিনজন ঘরের বাইরে বেরিয়ে এলো। আজগর চৌধুরীর ঘরে এই মুহূর্তে আতিয়া বেগম এবং আজগর চৌধুরী ছাড়া কেউ নেই। ওরা তিনজন নক করে ঘরে ঢুকল। আজগর চৌধুরী সবে রাতের ওষুধ খেয়ে বসেছেন। আতিয়া বেগম ওদের তিনজনকে বসতে দিলেন। স্বার্থ খুক খুক করে কেশে বলল, দাদা, আপনাকে একটা কথা বলার ছিল। আজগর চৌধুরী মুচকি হেসে বললেন, বলো। প্রেম আপনাকে কিছু বলতে চায়। প্রেম চোখ পাকিয়ে স্বার্থর দিকে তাকালো। বলে আনলো ওরাই সব বলবে, আর এখন ওকেই ফাঁসিয়ে দিচ্ছে। প্রেম গলা পরিষ্কার করে নার্ভাস হয়ে বলল, দাদা, আমি বিয়ে করতে চাই। আজগর চৌধুরী ভ্রু কুচকে বললেন, কি? আমি বিয়ে করব? কাকে? আপনাকে। স্বার্থর মুখে এখনো আঙুর ছিল। প্রেমের উত্তর শুনে গলায় আটকে গেল সেটা। খুক খুক করে কেশে নাকের পানি চোখের পানি এক করে ফেলল। আজগর চৌধুরী বিস্মিত চোখে নাতির মুখশ্রী দেখছেন। প্রেম এহেন উত্তর দিয়ে ভয়ে দৌড়ে ঘরের বাইরে চলে গেল। এ জীবনে বোধহয় বিয়ে তার হবে না। মাঝরাত্রে কায়নাত বিছানায় শুয়েছিল পেটে হাত দিয়ে। হঠাৎ করে বাড়ি ফেরার পর থেকে পেটে ব্যথা শুরু হয়েছে, বুকেও হালকা ব্যথা।
ব্যথায় চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, গায়ের পাতলা কাপড়ের শাড়ি জড়ানো, সেটা এলোমেলো হয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। অর্ণ বাড়ি নেই, কোথায় গেছে সে জানেও না। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পরেই অর্ণ বেরিয়ে গেছে বাড়ি থেকে। ঘরের লাইট বন্ধ। কায়নাত কষ্ট করে উঠে বসল। জ্বর বোধহয় একটু বেড়েছে। সে বিছানা থেকে নেমে ঘরের লাইট জ্বালালো। ড্রেসিং টেবিলের উপরে ফার্স্ট এইড বক্স থেকে ওষুধ বের করে খেয়ে বিছানায় পা ঝুলিয়ে বসল। লম্বা কালো চুল হাত খোপা করে ফোন হাতে নিয়ে দেখল রাত 2টা পেরিয়ে 7 মিনিট। কায়নাতের মন কু ডাকল। এক হাত পেটে রেখে হোয়াটসঅ্যাপে ঢুকে নিশার ইনবক্স থেকে অর্ণর ফোন নাম্বার নিয়ে কল করল সেই নাম্বারে। বেশ কয়েকবার কল দেওয়ার পরও কল রিসিভ হলো না। ভয়ে ডুকরে উঠল সে। ফোনে দৃষ্টি রেখে আবার কল দিতেই কয়েক সেকেন্ডের মাথায় কল রিসিভ হলো। অর্ণ ওপাশ থেকে একটা টু শব্দও করল না। কায়নাতের ফোপানো কান্নার শব্দ শোনা যাচ্ছিল শুধু। সে চোখের পানি মুছে ভাঙা গলায় বলল, শুনছেন? অর্ণ ওপাশ থেকে ছোট্ট করে জবাব দিল, কোথায় আপনি? ছাদে। ছাদে কেন? এমনি। এমনি কেন? অর্ণ ঠোঁট কামড়ে চুপ করে রইল। কায়নাত কানে ফোন ধরেই ঘরের চাপিয়ে রাখা দরজা খুলে ছাদের দিকে রওনা হলো। কাঁধের লম্বা আঁচল মাটি হেঁচড়ে সিঁড়ি বেয়ে উঠছে। কায়নাত ছাদের দরজার সামনে এসে দাঁড়ালো। কানের ফোন চোখের সামনে ধরে লাইন কেটে দিল। অর্ণ ঘাড় বাঁকা করে ছাদের দরজার দিকে তাকিয়েছিল। কায়নাত আসতেই দৃষ্টি ঘোরালো। কায়নাত গুটি গুটি পায়ে অর্ণর নিকট এগিয়ে গেল। অর্ণ ছাদের ছোট দোলনায় বসেছিল সিগারেট হাতে নিয়ে। কায়নাত নিকটে আসতেই ধোঁয়া ছাড়ল। খুক খুক করে কেশে উঠল মেয়েটা। ভয় লজ্জা এড়িয়ে অর্ণর পাশে গিয়ে বসল। তার গলা ভাঙা কাতর কণ্ঠে বলল, আপনি এত রাতে ছাদে কি করছেন? রঙিন লাইটের আবছা আলোয় কায়নাতের কান্না ভেজা মুখশ্রী দেখা যাচ্ছিল। অর্ণ শান্ত চোখে কায়নাতের আনন পানে তাকালো। হাতের সিগারেট নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে আবার কায়নাতের মুখের দিকে তাকিয়ে বলল, কাঁদছেন কেন? কায়নাতের ঠোঁট ভেঙে এলো, চোখ ঝপসা। সে বাঁ হাত পেটে রেখে বলল, পেটে ব্যথা ভীষণ। অর্ণ কায়নাতের পেটের দিকে তাকিয়ে আবার কায়নাতের দিকে তাকালো। কিছু একটা ভেবে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, শরীর খারাপ হয়েছে। কায়নাত দুপাশে মাথা নাড়িয়ে বলল, না। তাহলে পেট ব্যথা কেন? আজে বাজে কিছু খেয়েছিলে? না তো, রাতে তো ভাত খেয়েছি শুধু। বলতে বলতে কায়নাত পা উঠিয়ে হাঁটুতে মুখ রাখল। ঘাড় বাঁকা করে অর্ণর দিকে তাকিয়ে রইল। অর্ণ কায়নাতের চোখে চোখ রেখে বলল, ও খেয়েছি। অর্ণর মুখের কথা মুখেই রয়ে গেল। চাপা নিঃশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, যাও গিয়ে ঘুমাও, ঠিক হয়ে যাবে। কায়নাত নাক টেনে কাতর গলায় বলল, একটা কথা বলি? অর্ণ চুপ হইল, যেন নীরব থেকে বলে দিচ্ছে, বলো। কায়নাত খানিকক্ষণ চুপ থেকে বলল, মা বলতো আমি ভীষণ লক্ষ্মী মেয়ে। যে ঘরে বউ হয়ে যাব ওই ঘর রঙে রঙিন হয়ে থাকবে। আমার স্বামী আমায় ভীষণ ভালোবাসবে। আমার একটা নিজের সুখী সংসার হবে। কায়নাত থামল। গাল বেয়ে জলের ফোঁটাগুলো শাড়িতে গিয়ে পড়ছে। সে শ্বাস টেনে বলল, কিন্তু আমার তো কিছুই হলো না। আপনার ঘরে গিয়ে রঙিন করার বদলে অন্ধকারে তলিয়ে ফেললাম। বিয়ে হলেও সুখী সংসার হলো না। আর আপনিও আমায় ভালোবাসলেন না। কায়নাত কাপা হাতে চোখের পানি মুছে ভাঙা গলায় বলল, আমায় কেন ভালোবাসা যায় না? আপনি কেন আমায় মতো একজন নির্দয় পাষাণ লোককে ভালোবাসতে গেলাম? কেন আপনাকে ভালোবেসে ফেললাম আমি? কেন বলুন? হাউমাউ করে কেঁদে উঠল সে। অর্ণর গলা জড়িয়ে ধরে ঘাড়ে মুখ রেখে হাউমাউ করে অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত। অর্ণ চুপচাপ তার দেহের সাথে লেপ্টে থাকা হালাল নারীর কান্না শুনছে। না কায়নাতকে সান্ত্বনা দিচ্ছে, আর না মুখ ফুটে একটা কথা বলছে। চারপাশটা কেমন থমথমে ভুতুরে ভুতুরে লাগছে। কায়নাতের কান্নার শব্দে চারপাশটা ভারী হয়ে এলো। আস্তে আস্তে কান্নার গতি কমে আসতেই ফিসফিস করে বলল, আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। অর্ণ লম্বা শ্বাস টেনে মুহূর্তেই পাজা কোলে নিল ওকে। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে ঘরে ফিরে এসে বিছানায় বসালো তাকে। ঘরের দরজা বন্ধ করে বিছানার নিকট এগিয়ে গিয়ে কায়নাতের পাশে বসল। বিছানা ঠিক করে বলল, ঘুমানোর চেষ্টা করো। কায়নাত গুটিসুটি মেরে এক কোনায় গিয়ে মাথা রাখল বালিশে। ব্যথাতুর চোখে অর্ণর দিকে তাকিয়ে বলল, আমায় একটু ভালোবেসে দেখুন। আমি আপনাকে আপনার থেকেও বেশি ভালোবাসব। অর্ণ ঘরের লাইট বন্ধ করে চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ল। কায়নাত অর্ণর কাছে একটু এগিয়ে এসে ফের শুধয়, আমায় ভালোবাসবেন না আপনি? একটু ভালোবাসুন না। অর্ণ দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, শাট আপ ননসেন্স। ভালোবাসার কি বোঝো তুমি?
সব বুঝি। অর্ণ ঘুরে শুয়ে কায়নাতের ঠোঁটে ঠোঁট চেপে ধরল। নরম ছোঁয়া নয়, বরং ঠোঁটের স্পর্শ ছিল ধারালো। কায়নাত চোখ বড় বড় করে হাত পা ছড়াছড়ি করল। খানিকক্ষণ পর অর্ণ ঠোঁট সরালে কায়নাত হাঁপিয়ে উঠে বলে, কি করছেন আপনি? অর্ণ দাঁত কটমট করে বলল, ভালোবাসা খাওয়ার শখ হয়েছে তাই ভালোবাসা খাওয়াচ্ছি। কায়নাত শাড়ির আঁচল দিয়ে ঠোঁট ডলে ডলে বলল, ছি, অসভ্য পুরুষ। ভালো যখন বাসবেনই তাহলে সিগারেট খেয়ে মুখ গন্ধ বানিয়েছেন কেন? আমার এখন পেট আরও খারাপ হবে। অর্ণ বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল। ভেজা ঠোঁট হাত দিয়ে মুছে ধমক দিয়ে বলল, আর একটা শব্দ আমার কানে এলে এক আছাড় মেরে গালিয়ে ফেলব তোমায়। কায়নাত চুপ করে গেল, কাঁথা শরীরে জড়িয়ে চোখ বন্ধ করল। পেটে ব্যথায় মাথার ঘিলু ঘেটে গেছে। কি থেকে কি বলছে সে নিজেও জানে না। তবে ঠোঁটের লাজুক হাসি টেলে একবার পিটপিট করে অর্ণর দিকে তাকাতে ভুলেনি। সকাল সকাল বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। বরযাত্রী যাবে জোহরের পর। ছেলেদের নামাজ শেষ হলে সবাই একসাথে যাবে। যদিও বরযাত্রী বেশি লোক যাবে না। সকাল সকাল চৌধুরী বাড়ি ঢল ঢাকনায় মেতে উঠেছে। বাচ্চারা হইচই করে খেলায় মেতে আছে। বাড়ির প্রত্যেকটা মানুষ ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও প্রেম পায়ের ওপর পা তুলে আরাম করে ঘরে বসে আপেল খাচ্ছে।